নিদ, আসতে যাবে তো মাম, পড়ে যাবে তো। আমি পড়ি নাই তো মামা। নিধির কথা শুনে আইদ কিছু না বলে মুচকি হাসে। আইদের হাসিটা নজরে যেতেই খুশবুর বুকের মাঝে চিনচিন করে ব্যথা শুরু হয়। নিধির কথা শুনে খুশবু ওর দিকে তাকায়। মামনি, আমি আসে তুমি খুশি হওনি? নিধি অভিমানী স্বরে কথা বললে খুশবু ওর সামনে হাঁটু গেড়ে বসে। মেয়েটা দেখতে অনেক কিউট, আর কথা বলে এত সুন্দর করে যে দেখে আদর করে দিতে ইচ্ছে হয়। খুশবু নিধিকে জড়িয়ে ধরে ওর গালে চুমু দিতেই নিধি নাক মুখ সিটকে বলে। মামনি, তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও, আমাকে হামি দিলে। কথাটা শুনে খুশবু লজ্জায় শেষ। এইটুকু একটা মেয়ে ওকে এভাবে লজ্জা দিল, তাও ওর মামার সামনে। শুধু এতটুকুতেই থেমে গেলে তাও মেনে নেওয়া যেত। সে লেকচার দেওয়ার ভঙ্গিতে হাতের আঙুল তুলে নিজের মতো বলতেই থাকে। তুমি জানো না, ঘুম থেকে উঠে ব্রাশ করে হাম্পি দিতে হয়, মুখে জীবাণু থাকে আর আমাদের অসুখ হবে। বেবি, তুমি তো অনেক কিছুই জানো, আমি এত বড় হয়েও এটা জানতাম না। খুশবু জোরপূর্বক হেসে উঠে দাঁড়িয়ে কথাটা বললে নিধি আবারও বলে। হুম, আমি জানি তো। বাবা ঘুম থেকে ফ্রেশ না হয়ে মাম্মামকে হাম্পি দিলেই মাম্মাও তাই বলে। কিন্তু জানো মামনি, বাবা না মাম্মামের কথাই শোনে না, তাও মাম্মামকে হামি দেয়। আইদার আর রিদানকে এদিকে তাকিয়ে থাকতে দেখে খুশবু তো এ কথাই শুনে মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যেতে পারলে বাঁচে। আইদার রিদানও কথাটা শুনে আহাম্মক বনে গেছে। অস্বস্তিতে কেউ আর কারো দিকে তাকাতে পারছে না। কি হলো মামনি, কিছু বলছো না কেন? আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই এক ছুটে নিজের রুমে চলে যায়। লজ্জায় অস্বস্তিতে খুশবুর যায় যায় অবস্থা। খুশবু চলে যেতে নিধি ঠোঁট ফুলিয়ে আইদের সামনে গিয়ে বলে। মামা, মামনি এইভাবে চলে গেল কেন? আমার ওই কথায় কি মামনি রাগ করে ফ্রেশ হতে গেল? না মামনি, তুমি এত কিউট, তোমার উপর কি কেউ রাগ করতে পারে? তোমার মামনি একটুও রাগ করেনি। সত্যি বলছো আঙ্কেল? হুম, একদম 300%। রিদানের কথা শুনে নিধি ছুটে এসে ওকে জড়িয়ে ধরে। দুই গালে চুমু দেয়। রিদান ঠোঁট চেপে হেসে বলে। মামনি, আমি তো বাইরে থেকে এসে ফ্রেশ হইনি। এখন কি হবে আমার যদি অসুখ করি? কিছুই হবে না মাম, আঙ্কেল মজা করছে। সত্যি বলছো মামা? পচা আঙ্কেল? ছি, এভাবে বলতে নেই। আঙ্কেলকে সরি বলো। রেদেন স্যার, প্লিজ কিছু মনে করবেন না, বাচ্চা না বুঝে। বাচ্চার সাথে কি আজকেও বাচ্চা ভাবছেন? মামনি, একদম মন খারাপ করো না। আমি কিছু মনে করিনি। আমি ফ্রেশ হয়ে আসি। নিধিকে নিয়ে খুশবু রুমে যান। আমাকে তুমি করে বলতে পারেন। সম্পর্কে আপনি খুশবুর বড় ভাই, এইভাবে কথা বললে আমারই আনিজে লাগছে। তুমি নিজেও তো স্যার বলে সম্বোধন করো। সম্পর্কের বড় হলেও আমরা কিন্তু সমবয়সী, তাই তুমি আমাকে নাম ধরেই বলতে পারো। বয়স ফ্যাক্ট নয়, সম্পর্কিত বড়। নাম ধরে অসম্মান করার চেয়ে ভাইয়াটাই বেটার। আইদের কথা শুনে রিদান মুচকি হেসে ওর রুমের দিকে চলে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে আইদ ভাবতে থাকে। মানুষটার সাথে কথা বলে তার কোনো আচার আচরণে তো তাকে কোনো দিক থেকে খারাপ মনে হয় না। ডিপার্টমেন্টেও তো অনেক প্রশংসা রয়েছে। তাহলে এই মানুষটি কি হলো বাবা, কিছু তো খাচ্ছ না? খুশবুর মা কিচেন থেকে এসে কথাটা বললে আইদ জোরপূর্বক হেসে আপেলের এক টুকরো তুলে নিধির মুখে দেয়। আইদের এখানে দুপুরে এসে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু এই বিকেলে আসে এর জন্য। রোমানা বেগম খাওয়ার জন্য সাধলেও খেয়ে আসছে জানালে ওর সামনে একগাদা নাস্তা পরিবেশন করেন। উনি আবার কিচেনে ছুটলেন পায়েসের বাটি আনতে। আইদ টুকটাক নাস্তা করে খুশবুর রুমের দিকে আগায়। রুমের দরজা খোলা দেখেও দেখলো আইদ দরজায় নক করে। খুশবু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একেবারে পরিপাটি হয়ে ওয়াশরুম থেকে বের হয়। তখন নিধির কথা শুনে অনেক লজ্জা পায়। শুধু ফ্রেশ হওয়া যেমন তেমন ওকে দেখতেও তো কেমন ফকিরনি ফকিরনি লাগছিল। ঢিলেঢালা কুচকানো জামা পরে দরজায় আইতকে দেখে কিছু বলার আগে নিধি দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে খুশবুর সাথে এটা সেটা গল্প শুরু করে দেয়। আইত খুশবুর সাজিয়ে গুছিয়ে পরিপাটির রুমটায় চোখ বুলিয়ে ওয়ালে এক সাইডে বুক সেলফে অনেক বই সাজানো দেখে বুঝতে পারে খুশবু বই পড়তে অনেক ভালোবাসে। আইত বুক সেলফের বইগুলো দেখে তার মধ্য থেকে একটা ইংলিশ বই নিয়ে পেজ উল্টে উল্টে দেখতে দেখতে সিঙ্গেল সোফায় বসে পড়ে। খুশবু বেডের এক কানিতে বসে নিধির সাথে কথা বলতেই আর চোখে আইদের দিকে তাকায়। যদিও কথা বেশি নিধি বলছে, ও শুধু ওর পাকা পাকা কথা শুনে তার দু একটা প্রত্যুত্তর করছে। শুনেছি স্যারের বিয়ে করলে জীবনে তেনা তেনা হয়ে যায়। এরা নিজেরা এত সব সময় তো পরে আবার বউ স্টুডেন্ট হলে
বউদের সবসময় পড়ার প্রেশার এর উপরেই রাখে। উনিও তো মনে হচ্ছে এরকম পার্সনই। কীভাবে গম্ভীর মুখ মনোযোগী সহকারে বই পড়ছে। বাসায় একটার অভাব ছিল মনে হয়, আর একটা জুটলো। ভাইও তো সবসময় বই নিয়েই পড়ে থাকে। এটা পারলে মনে হয় টয়লেটেও বই নিয়ে ঢুকেতে বাজে। মামনি, তুমি আমার কথা না শুনে মামার দিকে তাকিয়ে আছো কেন? নিধির কথা শুনে খুশবু হকচকিয়ে ওঠে। আইতকে বই থেকে চোখ সরিয়ে এদিকে তাকাতে দেখে খুশবু বলে, নিধি ভাবি, চলো দেখে আসি নানুমণি কি করছে। নিধিকে কোলে নিয়ে চলে যায়। আইত সেদিকে তাকিয়ে আবার বইয়ে মনোযোগ দেয়। ঘণ্টাখানেক বই পড়ার পর বইটা বুক সেলফে রাখার সময় হাত লেগে কয়েকটা বই ফ্লোরে পড়ে যায়। বইগুলো তোলার সময় একটা চিরকুট পড়ে। দেখলে চিরকুটটা খুলতে গিয়ে আবার কারো পার্সোনাল জিনিস না বলে দেখা ঠিক না বলে বইয়ের মাঝে রেখে দিতে গিয়ে চিরকুটের বের হওয়া অংশে একটা নাম দেখে চমকে ওঠে। নিধির কথা শুনে আজ চট করে চিরকুটটা পকেটে পুরে নিয়ে বইগুলো বুক সেলফে ঠিক মতো গুছিয়ে রেখে দেয়। নিধিকে একাই আসতে দেখে আইট পকেট থেকে ওর ফোনটা বের করে কার্টুন দেখতে দিয়ে ব্যালকনিতে গিয়ে অতি গোপনে চিরকুটটা পড়ে, আবার পকেটে রেখে দেয়। খুশবু অনেকক্ষণ ধরে রুমে আসে। ব্যালকনির দরজা খোলা দেখে আইদ ওখানে আছে বুঝলেও এতক্ষণ ধরে কী করছে বুঝতে পারছে না। রোমানা বেগম এসে ডিনারের জন্য ডেকে গেছে। খুশবু বাধ্য হয়ে ব্যালকনিতে গিয়ে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানায়। আইদ খুশবুর দিকে ঘুরে তাকালে খুশবু অবাক হয়ে ওর দিকে তাকায়। মানুষটা কি খেতেছে? চোখ এমন লাল হয়ে আছে কেন? কিছু বলবে? আইদ সব সময়ের মতো গম্ভীর স্বরে প্রশ্ন করলে খুশবু নিজের ভাবনা থেকে বের হয়ে এসে বলে, আম্মু ডিনারের জন্য ডাকছে। আইদের খাবার ইচ্ছে না থাকলেও সবাই কী ভাববে ভেবে নিধিকে নিয়ে খুশবুর পিছে পিছে ডাইনিংয়ে আসে। ডাইনিং টেবিলে খুশবুর বাবা খোরশেদ তালুকদারকে দেখে সালাম দিলে কুশলাদি বিনিময় করে নিধিকে কোলের ওপর নিয়েই বসে। রিদান এসে বসতে বসতে খুশবুকে উদ্দেশ্য করে বলে, তুই দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। খুশবু চেয়ার টেনে বসে পড়ে। রোমানা বেগম সবাইকে পরিবেশন করে দেয়। আইথ নিজের প্লেটে বেশি কিছু নেয় না। নিধিকে খাইয়ে দিয়ে নিজে হালকা পাতলা খেয়ে উঠে পড়ে। আইথ চলে যেতেই রোমানা বেগম মন খারাপ করে বলেন, রান্নাগুলো কি ভালো হয়নি? জামাই তো তেমন কিছুই খেলে না। আম্মু খেতে ইচ্ছে করেনি, খাইনি। এর জন্য এত আহাজারি কি আছে? খুশবু, এটা কেমন বিহেভ? আমি বেশ কয়েকবার লক্ষ্য করছি তুমি তোমার আম্মুর সাথে মিসবিহেভ করো। বাবার কথা শুনে খুশবুর আর খাওয়ার ইচ্ছে না থাকলেও চুপচাপ প্লেটের খাবারটা শেষ করে ওখান থেকে উঠে যায়। খুশবু উঠে যেতেই রিদান বলে, বাবা, এভাবে না বললেও পারতে। তোমার সব কিছুতেই বাড়াবাড়ি না করলে হয় না? যেভাবে বিয়েটা দিয়েছো সবটাই মানিয়ে গুছিয়ে নিতে একটু টাইম তো দাও। আমি কিছু বললেই তো আবার আমাকে কথা শোনাতে একদণ্ড ছাড় দাও না। আচ্ছা বাবা, আমার আজ এই অবস্থার জন্য শুধুই কি আমি দেই? কোনো না কোনোভাবে তোমরা কি একটুও দায়ী না? নিজের জীবন নিজেই নষ্ট করে এখন আমাদের দোষারোপ করছো। আমি কি বলেছিলাম ওই মেয়েটিকে বিয়ে? আইদকে দেখে খোরশেদ তালুকদার চুপ হয়ে যান। আইদও আর কাউকে বিব্রত না করে বলে, নিদ ঘুমিয়ে পড়ছে, অনেক রাত হয়ে গেছে, আমি আসছি। ঘুমন্ত মেয়েকে এইভাবে নিয়ে যেও না, থেকে যাও। আমি তো বিয়ানের সাথে কথা বলে রেখেছি, তোমার আজ এখানেই থাকার কথা। না আন্টি, নিদ ঘুম ভেঙে গেলে আপুকে না পেয়ে কান্না করবে। আইথ যদিও জানে নিধি ওর কাছ থেকে মোটেও কান্না করবে না, তারপরেও মিথ্যে বলে সবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। লিফটে ওঠার সময় খুশবু দৌড়ে সামনে এসে দাঁড়ালে আইথ একটু চমকালেও বসতে না দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়ায়। খুশবু হাঁপাতে হাঁপাতে আইদের দিকে চকলেট বক্স বাড়িয়ে দিয়ে আইথ বসতে না পেরে প্রশ্নবিদ্ধ চাউনিতে ওর দিকে তাকালে খুশবু বলে, নিধির জন্য। এই সামান্য একটা বিষয় বসতে না পেরে আইতে নিজের মনেই হেসে খুশবুর বাড়িয়ে দেয়া হাত থেকে চকলেট বক্সটা নিয়ে খুশবুকে টেক কেয়ার বলে চলে যায়। খুশবু সেদিকে তাকিয়ে থেকে ফিচেল হাসে। খুশবু রুমে এসে স্টাডি টেবিলে বসতেই ওর চোখে একটা সাদা খাম চোখে পড়ে। একটা বইয়ের নিচে হাফ বের হয়ে ছিল। খুশবু খামটা নিয়ে কোনো লেখা খুঁজে না পেয়ে সন্দেহবশত খামটা ছিঁড়ে ভেতরে 1000 টাকার বেশ কয়েকটা নোট দেখে ওর বুঝতে অসুবিধে হয় না এটা কে দিয়ে গেছে। এভাবে এতগুলো টাকা দেয়াতে খুশবুর প্রচণ্ড রাগ হয়। টাকা আছে এর জন্য টাকার গরম দেখাবে নাকি? রেগে বিড়বিড় করতে করতে কত টাকা আছে না দেখেই ডয়ারে রেখে দেয়। মাথা ঠান্ডা করতেই বই নিয়ে পড়তে থাকে। একটানা 2 ঘন্টা পড়ার পর ঘাড় পিঠ লেগে গেলে খুশবু উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ পায়চারি করে।
বুকসেলফের বইয়ের মাঝে একটা কাঙ্ক্ষিত জিনিস খোঁজার সময় শব্দ করে ফোনটা বেজে উঠল। খুশবু বিরক্তি হয়ে বেডের ওপর থেকে ফোনটা নিয়ে বন্যার ফোন দেখে সব বিরক্তি নিমিষেই উধাও হয়ে যায়। এই মেয়েটা ওর দুঃসময়ে নিজের বোনের মতো পাশে ছিল। অল্প দিনের বন্ধুত্বে কেউ বা এতটা করে, কিন্তু বন্যা ওর জন্য অনেকটা করেছে। পাগলিটা ভাইয়ার সম্পর্কে কিছু না জেনেই ভাইয়াকে ভালোবাসে। ইস, ভাইয়ার বিষাক্ত অতীতটা না থাকলে ওকে ভাইয়ের সাথেই মিলিয়ে দিতাম। এসব ভাবতে ভাবতে খুশবু কল রিসিভ করে সালাম দেয়। খুশবু জানতো ওপাশ থেকেও সালাম আসার পর ওকে আবার সালামের জবাব দিতে হবে। তারপরেও দেয়, কারণ এমনটা ওদের প্রতিনিয়ত হয়। দোস্ত, ভালো লাগছে না। কেন রে, কি হয়েছে? ছোট আম্মা জান তো কয়েকদিন ধরে বাড়িতে নেই, বাইরে ফাঁকা ফাঁকা লাগছে। তারপর তারপর? একটু ইতস্তত বোধ করে বলে। দোস্ত, আই এম ইন লাভ। আই নো রিদান স্যার। খুশবু হাসে বসতে পেরে বন্যা মেয়েকে রাগ দেখিয়ে বলে। দোস্ত, আই এম সিরিয়াস। ঘুমা, অনেক রাত হয়েছে। এটা বলে খুশবু ফোনটা কেটে দেয়। খুশবুকে ফোন কেটে দিতে দেখে বন্যা রেগে বিড়বিড় করে বলে, কথাই বলবো না তোর সাথে। পেতনি, কোথাও একটু হেল্প করবে, তা নয়তো ফোনটাই কেটে দিল। হেল্প নাই করুক, সান্ত্বনা স্বরূপ দুই একটা বাণী তো বলবে। বন্যার সাথে কথা বলে ফোনটা রেখে খুশবু বেশ কিছুক্ষণ ধরে ওর কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজছে, কিন্তু না পেয়ে ও পাগলের মতো প্রতিটা বইয়ের পাতা উল্টে পাল্টে খুঁজে না পেয়ে বন্যাকে কল করে। বন্যা খুশবুর ফোন দেখে ইচ্ছে করে রিসিভ করে না। পিটপিট অধৈর্যের মতো কল আসতে দেখে বন্যাও একটু ভয় পায়। খুশবু তো এভাবে কল দেওয়ার মেয়ে না। এসব ভেবে বন্যা কল রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে কান্নার আওয়াজে ব্যতিব্যস্ত হয়ে বারবার কি হয়েছে জিজ্ঞেস করতেই খুশবু ফোপাতে ফোপাতে বলে, দোস্ত, আমি চিরকুটটা খুঁজে পাচ্ছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। রিল্যাক্স দোস্ত, হাইপার হোস না, পেয়ে যাবি। তোর রুম ছাড়া আর কোথায় যাবে বল? বন্যার কথা শুনে খুশবু ফোনটা রেখে দিয়ে ভাবে বুক সেলফ থেকে আইড বই নিয়েছিল। কোনোভাবে কি চিরকুটটা ওনার হাতে পড়েছে? কিন্তু উনি তো অনেক উপর থেকে বই নিয়েছিল, আর চিরকুটটা তো অনেক নিচে ছিল। আইড বাসায় নিধিকে রেখে আবারও বাইরে গিয়েছিল কিছু কাজ সারতে। মাত্রই বাসায় ফিরে রুমে এসে চেঞ্জ করতে গিয়ে প্যান্টের পকেটে চিরকুটটা পেয়ে ওয়ার্ড্রবের গোপন ড্রয়ারে সযত্নে রেখে দেয়। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লে বোনের ডাকে তা অতি গোপনে মুছে ফেলে। বোনের দিকে ফিরে তাকালে বোন দরজার কাছ থেকে ভেতরে এসে বলে, কালকে চলে যাব, তাই বলতে আসলাম। আমার শাশুড়ির অবস্থা তো জানোই, ননদের ওপর আর কয়দিন ফেলে রাখবো। তার উপর সোনা আছে, এদিকে আবার আম্মুটারও শরীর ভালো না। বাবা মাকে একটু সময় দিও ভাই, তাদেরকে একটু বোঝার চেষ্টা করিস। তুই বলতে চাচ্ছিস আমি বাবা মাকে বলছি না? আমি এভাবে বলিনি, তুই ভুল বুঝছিস। এভাবে হুটহাট বিয়ে, সেই জন্যই বললাম আর কি। বিয়ে আজ হলেও করা লাগতো, কাল হলেও। আর আমার নিজের যখন কোনো পছন্দ নাই, তখন বাবা মায়ের পছন্দেই আমি খুশি। আইদ যে বিয়েটা মেনে নিয়েছে বুঝতে পেরে আদিবা মুচকি হেসে আইদের মাথায় হাত বুলিয়ে ওকে ঘুমোতে বলে চলে যেতে লাগলে আইদ বলে, আপু, আমার পাশে একটু বসবে? আদিবা ভাইয়ের চোখ মুখে দেখে ওর মন খারাপ বুঝতে পেরে বেডের এক কানিতে বসতে আইদ বড় বোনের কোলের ওপর মাথা দিয়ে চোখ বন্ধ করে নেয়। আদিবা ভাইয়ের মাথায় হাত বোলাতে বোলাতে এটা ওটা বলতে থাকে, আর আইদ প্রত্যুত্তরে শুধু হাও করে। একটা সময় পর ঘুমিয়ে যায়। আইদের নিঃশ্বাসে ভারী হয়ে গেছে বুঝতে পেরে আদিবা সযত্নে ভাইয়ের মাথাটা বালিশের ওপর দিয়ে লাইট অফ করে দরজাটা টেনে দিয়ে রুম থেকে বের হয়। পরের দিন ভার্সিটিতে বন্যা খুশবুর জন্য ক্যাম্পাসের মাঝে অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও খুশবু আসে না। সকালে ফোন দিলেও ফোন রিসিভ করেনি। পরে অবশ্য টেক্সট করে জানিয়েছে ভার্সিটিতে আসবে। এখন ফোন দিলেও ফোন রিসিভ করছে না। খুশবু কিছুক্ষণ এদিক ওদিক হাঁটতে থাকে। আইদ মাত্রই ভার্সিটিতে এসে গাড়ি পার্ক করে আসতে গিয়ে বন্যার সামনে পড়ে। বন্যা আইদকে দেখে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে দাঁড়িয়ে আছে কেন? ক্লাস নেই? জি স্যার, কিছুক্ষণ পর স্টার্ট হবে। ও আচ্ছা, তুমি আমার পরিচয় জানো? জানবো না কেন স্যার, আমি তো আপনার সবগুলো ক্লাসই করছি। তোমার নাম বন্যা? জি স্যার। খুশবু এসে গলা খাকারি দিল বন্যার সাথে। আইদও ওর দিকে ঘুরে তাকায়। খুশবুর চোখ মুখ ফুলে কেমন লাল হয়ে আছে। ব্ল্যাক থ্রি পিস পরিহিত ওকে দেখতে কেমন বিষণ্ণ লাগলো। লম্বা চুলগুলো একটা বেনি করে পিঠে অবহেলায় পড়ে আছে। বন্যা খুশবুকে কিছু বলার আগেই খুশবু আইদকে উদ্দেশ্য করে সালাম দেয়।
আসসালামু আলাইকুম স্যার। আইথ বুঝতে পারে বন্যা ওদের বিষয়ে কিছু জানে না। আইথ সালামের প্রতি উত্তর করে, মনে মনে কি একটু ইতস্তত করলেও স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করে। আর ইউ ওকে? আইদের কথা শুনে খুশবু চোখ তুলে ওর দিকে তাকিয়ে আবার সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আস্তে করে বলে। আইদ ওদেরকে ক্লাসে যেতে বলে, নিজেও ওখান থেকে প্রস্থান করে। বন্যা বুঝতে পারে খুশবু সারা রাত ঘুমোয়নি, এমনকি সারা রাত কেঁদেছে। কিন্তু একথা জিজ্ঞেস করলে খুশবু আবারও কান্না করবে। এর জন্য আইদ চলে যেতেই বন্যা খুশবুকে বলে, দোস্ত, আইস স্যারকে যতটা গম্ভীর মনে হয় তেমন না। আমার সাথে তো ভালোভাবেই কথা বললো, শুধু ওই খবিশটাই পাত্তাই দিল না। ভাব দেখলে বাঁচি না। বন্যা যে রিদানকে খবিশ বলেছে বুঝতে পেরে খুশবু ওর দিকে চোখ রাঙিয়ে বলে, স্যার হয়তো তোকে অসম্মান করে কথা বলবে না, সে তোকে কিসের ভাব দেখায়? তুই তো তার কয় হাত দূরে থেকেও কাঁপাকাঁপি করিস। আর শোন, তাকে নিয়ে তোর এসব আজগুবি চিন্তাভাবনা বাদ দে। দোস্ত, এভাবে বলছিস কেন? আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাওয়া যাক, টাইম হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করলি, আইস স্যার তো সব স্টুডেন্টদের সাথে আপনি বলে সম্বোধন করে, আর এখন আমার সাথে তুমি করে কথা বললো। ওনার তোকে হয়তো সবার থেকে স্পেশাল মনে হয়েছে। খুশবু দাঁত কিরমির করে কথাটা বলে। বন্যা সেদিকে খেয়াল না করেই নিজের মতো বলতে থাকে, সত্যি বলেছিস, কিন্তু আমি তো রিদান স্যারকে ভালোবাসি। আমার তো হৃদ বেবি আছে, না হলে আমি ড্যাম শিওর আমিও তাকে নিয়ে স্পেশাল ফিল করতাম। দেখতে তো ক্রাশ খাওয়ার মতোই। তুই ভাব, অন্য ডিপার্টমেন্টের সব পেট মোটা ভুঁড়িওয়ালা প্রফেসর, আর আমাদের দুইটা হ্যান্ডসাম মাল। আনমনে কথাগুলো বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠতেছিল। পাশে রিদানকে ওর দিকে রেগে তাকিয়ে থাকতে দেখে ভড়কে যায়। ভয়ে ভয়ে ঢোক গিলতে থাকে। খুশবু পেছন থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পেছনে ঘুরে তাকিয়ে বন্যাকে কাচুমাচু মুখে রিদানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে ওর আর বসতে বাকি থাকে না। ওর ভাই বন্যার আজগুবি সব কথা শুনে ফেলেছে। রিদান রেগে আগুন হয়ে আছে, রাগের চোটে কোনো কথাই বলতে পারছে না। সেই সুযোগে বন্যা খুশবুর সামনে গিয়ে ভোঁদর। আকস্মিক ঘটনায় খুশবু রিদান দুজনেই হতভম্ব হয়ে যায়। রিদানের হতভম্ব মুখ দেখে খুশবু খিলখিল করে হেসে ওঠে। বোনের হাসির দিকে তাকিয়ে রিদানের সমস্ত রাগ নিমিষেই উধাও হয়ে যায়। রিদানের সাথে নিজ সিঁড়ি থেকে আরেকটা মানুষও যে এই হাসি দিয়ে নিষ্পদক তাকিয়ে আছে তারও দৃষ্টিগোচর হয় না। রিদান মুচকি হেসে বোনের মাথায় হাত বুলিয়ে ক্লাসের দিকে চলে যায়। ভাইকে যেতে দেখে খুশবু নিজেও ওর আগ দিয়ে দৌড়ে ক্লাসে ঢুকে পড়ে। রিদানের এখন খুশবুদের ক্লাসই, এর জন্য খুশবু আগে আগে ঢুকে পড়ে। ভাইয়ের ক্লাসের জন্য খুশবু একটুও ছাড় পায় না। দেখা যাবে 1 মিনিট দেরি হলে রিদান আর ক্লাসে ঢুকতে দেবে না। টিচার হিসেবে রিদান খুবই রাগী আর স্ট্রিক্ট। রিদান ক্লাসে আসলেই সবাই চুপচাপ হয়ে যায়। সবাই উঠে দাঁড়ালে রিদান সিট ডাউন বলে সরাসরি বন্যাকে উদ্দেশ্য করে বলে, এই আপনি স্ট্যান্ড আপ। রিদানকে নিজের দিকে হাত তাক করে কথাটা বলতে দেখে বন্যা ভয়ে কেঁপে ওঠে। মনে অজানা অনেক ভয় বাসা বাঁধে। এখন কি রিদান ওকে সবার সামনে ইনসাল্ট করবে? রিদান সেম কথা আবার জোরে রিপিট করতে বন্যা লাফিয়ে উঠে দাঁড়ায়। খুশবু মনে মনে দোয়া দরুদ পড়ছে। ও জানে ওর ভাই ওর উপর যা চটে আছে, না জানে ওকে কি শাস্তি দেয়। খুশবুর ভাবনার মধ্যেই হলো তাই। গত ক্লাসের লেকচারের উপর এখন সামনে এসে আপনি প্রেজেন্টেশন দেবেন। রিদানের কথা শুনে বন্যা চুপচাপ দাঁড়িয়ে আছে। খুশবু জানে বন্যা কিছুতেই পারবে না। ও তো রিদান স্যারের সামনে গোলে কাঁপাকাঁপি করবে, আর সেখানে এতজনের সামনে ও কিছুতেই পারবে না। আর তার চেয়ে বড় কথা, বন্যা কি রিদানের ক্লাসে মনোযোগ দেয় নাকি? ওর তো সমস্ত মনোযোগ থাকে রিদানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে। আমি কি বলেছি শুনতে পাননি আপনি? এই কথা কয়বার বলতে হয়? কালকের ক্লাসে ছিলেন না আপনি? জি জি স্যার। বন্যা মিনমিন করে কথাটা বলতেই রিদান ওকে সিট থেকে বের হয়ে আসতে বলে। বন্যা রিদানের সামনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়ায়। বন্যা প্রেজেন্টেশন না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলে রিদান রেগে যায়। তার উপর আবার বন্যা গতকালকের সামান্য ক্লাস টপিকটাই বলতে পারছে না। গেট আউট ফ্রম মাই ক্লাসরুম। ক্লাসে মনোযোগ না দিলে ক্লাস করার আর কোনো প্রয়োজন দেখছি না। রিদানের বাসখাই গলার ধমক শুনে বন্যা কেঁপে ওঠে, মিনমিন করে বলে, সরি স্যার, আর এমন হবে না।
বন্যার অসহায় দৃষ্টি দেখে খুশবু বারবার ওর ভাইয়ের দিকে তাকাচ্ছে। যদি ওর উপর মায়া করে বন্যাকে আজকের মতো ছেড়ে দেয়। বন্যাকে মাথা নিচু করে নিঃশব্দে কান্না করতে দেখে রিদান ওকে আরও কিছু শাস্তি আর শক্ত বাণী শুনিয়ে নিজ সিটে গিয়ে বসতে বলে। বন্যা চুপচাপ খুশবুর পাশে এসে বসে। রিদান আরও কয়েকজনকে সেমভাবে কোশ্চেন করে, তাদের থেকেও প্রেজেন্টেশন নেয়। যারা পারে না তাদেরও বকা দেয়। খুশবুকে প্রেজেন্টেশন দিতে বললে খুশবু সব জানার পরেও ইচ্ছে করে মুখ খোলে না, চুপচাপ ভাইয়ের বকা খেয়ে চলে আসে। রিদান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বঞ্চে ইচ্ছে করে এমন করলেও ও ঠিক বুঝতে পারছে রিদানের ক্লাস শেষে বন্যা আর ক্লাস করবে না। এর জন্য খুশবুও ক্লাস করে না। বন্যার মন খারাপ, সে তখন থেকে একটা কথাও বলেনি। রিদান খুব রাগী আর স্ট্রিক্ট টিচার হলেও কখনো পড়ার জন্য কাউকে ইনসাল্ট করে না। ও তো আর স্কুলের স্টুডেন্ট না যে পড়ার জন্য ইনসাল্ট করবে। ভার্সিটির স্টুডেন্টদের পড়ার জন্য এভাবে ইনসাল্ট কেন করবে? নিজের মতো লেকচার দিয়ে চলে যাবে। বন্যা ঠিক বুঝতে পারছে আজকে ওর উপর রেগে এমনটা করলো, তাতে কি? ওকে তো আর একা বকা দেয়নি, আরও বেশ কয়েকজনকে বকা খেয়েছে। তারপরও বন্যা নিজের মনকে বোঝাতে পারছে না। বিষণ্ণ মনে চুপচাপ খুশবুর সাথে পা মিলিয়ে হাঁটছে। ভার্সিটির গেটের কাছে আসতেই খুশবু বলে,